ঠিক 11 দিন বাকি। আসলে আলামত দেখে কি মনে হচ্ছে, কতখানি ঐতিহাসিক, কতখানি সুষ্ঠু এবং কতখানি শান্তিপূর্ণ এই ভোটটা হবে? আমাদের দেশে না অনেকগুলো মিরাকেল ঘটনা ঘটে যায় হঠাৎ হঠাৎ করে, অপ্রত্যাশিত। ইভেন ধরুন শেখ হাসিনার পতন, তারপরে 1/11 যখন হলো, সেই 1/11-এর আগে যখন খুব বিপ্লব হচ্ছে রাস্তায়, বিএনপি তখন মনেই করছিল না যে তাদের মানে একটা পতন হবে বা যাকে বলা হয় একটা 1/11 আসবে। আমার যতটুকু মনে পড়ে যে একদিন মানে সাংবাদিকরা ওই তারেক রহমান সাহেব এবং আরাফাত রহমান কোকো, ওনারা তখন একটা মাঠে ক্রিকেট খেলছিলেন। তখন সাংবাদিকরা গিয়ে বললো সারা দেশে এরকম হচ্ছে, তো আপনারা আপনার মন্তব্য কি? বলে উই ডোন্ট কেয়ার, তো আমরা খেলছি, দেশটা সবকিছু ঠিকঠাক মতো চলছে। তো বলছে যে তাহলে আন্দোলন নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নেই? বলে যে না, নাথিং অ্যাট অল। বলে কি নিয়ে চিন্তা আছে? বলে যে আমি চিন্তা করছি খেজুর নিয়ে। বলে খেজুর নিয়ে চিন্তা করছেন কেন? বলে যে সৌদি আরব থেকে কি করে খেজুর এনে এই বাংলাদেশে খেজুরের আবাদ বাড়ানো যায়, এগুলো নিয়ে আমি আসলে চিন্তা করছি। এই সমস্ত আন্দোলন ফান্দোলন নিয়ে চিন্তা করা যাচ্ছে, আমার চিন্তার কোনো সময় নেই। এর বোধহয় 1 দিন বা 2 দিন পরেই বিএনপি সরকারের পতন হলো। এবারও শেখ হাসিনা আপনি দেখুন, তিনি যখন পালিয়ে যাবে যেদিন, তার 1 দিন আগেও তার প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে কিন্তু একটা দৃঢ়তা ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওই সময়টাতে শেখ হাসিনা চাইতেন বা হুকুম দিতেন যে তার ছাত্রলীগকে যেটা তুরস্কে করেছে একে পার্টি এরদোয়ান, বা ইরানের যে এত বড় বিপ্লবটাকে যেভাবে নস্যাৎ করে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি যখন তার সমর্থকদের রাস্তায় নামতে বললেন এবং লক্ষ লক্ষ মানুষ যখন নেমে এলো, তখন কিন্তু এই যে এখন ইরানের টোটাল পরিস্থিতি যাকে বলা হয় নিয়ন্ত্রণে। তো শেখ হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মানে তিনি যদি সবাইকে নামতে বলতেন রাস্তায়, তাহলে কি হতো উই ডোন্ট নো। কিন্তু উনি অতিরিক্ত যাকে বলে কনফিডেন্ট ছিলেন যে তার পুলিশ, যে পুলিশকে তিনি এত সুযোগ সুবিধা দিয়েছেন, তার মিলিটারি যারা সবসময় তাকে আনুগত্য দেখিয়েছে, আশ্বাস দিয়েছে, প্রশ্বাস দিয়েছে, কাজেই এখানে যত ক্যাজুয়ালিটি হোক সেটা মানে আইনগতভাবে থানা, পুলিশ প্রশাসন এবং মিলিটারির উপর থাকুক বা সেনাবাহিনীর উপর থাকুক, তিনি আসলে সিভিল যে একটা জনযুদ্ধ হোক, গন্ডগোল হোক, এই ঝুঁকি তিনি নিতে চাননি, অথবা তিনি ওভার কনফিডেন্স ছিলেন যে তার পুলিশ দিয়েই তিনি সবকিছু দমন করতে পারবেন। তো এরকম অতিরিক্ত আত্মবিশ্বাস কি করে, সেই অতিরিক্ত আত্মবিশ্বাস, এই যা উদাহরণ দিলাম, বিএনপির পতন ঘটলো, এখন কাদের মধ্যে অতিরিক্ত এখন সবার মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস, অর্থাৎ যেমন একটু যদি ভেঙে বলেন। ভেঙে বলছি, প্রথমত হলো কি যে আগের যাদের ছিল তাদের আত্মবিশ্বাসের একটা বেজ ছিল, ফান্ডামেন্টাল স্ট্রাকচার ছিল, একটা পিলার ছিল। ধরুন পুলিশ বা অন্যান্য বাহিনী, তাদের এটা সবকিছু ছিল। কিন্তু এখন আপনি যে আত্মবিশ্বাস দেখাবেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বা উপদেষ্টা যদি একটা ধমক দেন যে এটা হবে না, আমি দেখে ছাড়বো, তো উনি লোকজন ঠাট্টা করে বলে যে আপনি কি দেখবেন, বেগুন দেখবেন না মূলা দেখবেন? কারণ তার তো মন্ত্রণালয় দুটো। এখন তার মন্ত্রণালয় যখনই সে বিপদে পড়ে, কৃষি মন্ত্রণালয়, তখন সে বলে যে আমি তোমাদেরকে ডেকেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলার জন্য। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কখনো সমস্যা, বলে যে আমি কৃষি মন্ত্রণালয়ের জন্য তোমাদের ডেকেছি। তো সেই অর্থে আইন শৃঙ্খলা নিয়ে, দেশের কোনো বাহিনীর দক্ষতা নিয়ে, পারঙ্গমতা নিয়ে, ওইভাবে দৃঢ়তা নিয়ে কথা বলবে নাইদার এনি পলিটিক্যাল পার্সন নর এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কর্তা ব্যক্তির, তাদেরও সেটা নেই। আর সরকারের এই দায়িত্বশীল যে সকল সেক্রেটারি বলেন, আইজি বলেন, সেনাবাহিনীর প্রধান বলেন, তারা এই শেখ হাসিনার পতনের পরে এত বাস্তবসম্মত কতগুলো শিক্ষা পেয়েছে যে আগামীতে কারোর জন্য বা কোনো একটা পরিস্থিতি তারা কখনো ওভার অ্যাক্টিং করবে না। তো গেল এই পার্ট। এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসছেন, একে তো ওনার কোনো সংগঠন নেই, রাজনৈতিক দল নেই, ওনার একটা বিশ্বাস বা ধারণা যে সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, সারা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। তিনি যা বলবেন জাতিসংঘ সেই অনুযায়ী কথা বলবে, তিনি যেভাবে চাইবেন সেভাবেই আমেরিকার প্রেসিডেন্ট সেটাকে একেবারে দরকার হলে সেই থিওডোর রুজভেল্ট যে 3D জাহাজ আছে সেটা পাঠিয়ে দেবে। আব্রাহাম লিঙ্কন তো এখন রাশিয়া এসে আছে, ইরানে আছে, এখন বাংলাদেশের বঙ্গোপসাগরে দেখা গেল থিওডোর রুজভেল্ট দ্বিতীয় বৃহত্তম যে ওয়ারশিপ পাঠিয়ে দেবেন রণতরী। এরকম একটা বিশ্বাস ওনার মধ্যে, ওনার যারা লোকজন আছেন সবার কথাবার্তার মধ্যে আমি এক ধরনের আত্মবিশ্বাস দেখতে পাই, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটার কোনো বেজ নাই, কোনো রিজন নাই, কোনো রিজনও নেই, বেজও নেই। আচ্ছা, এবার আসেন রাজনৈতিক দলগুলো। এখন বিএনপি এবং আওয়ামী লীগ,
আর জাতীয় পার্টি। জামায়াত, বিএনপি না, আওয়ামী লীগ বলছি, বিএনপি এবং আওয়ামী লীগ বলছি, এবং জাতীয় পার্টি। তো এই তিনটি যে দল, এই তিনটি দলের রাষ্ট্র পরিচালনা করার মানে অভিজ্ঞতা রয়েছে দীর্ঘকালীন। জাতীয় পার্টির ছিল, আওয়ামী লীগের ছিল, কিন্তু জামাতের তো আসলে রাষ্ট্র পরিচালনার এককভাবে কোনো অভিজ্ঞতাই নেই। তাদের কয়েকজন এমপি ছিলেন আর কয়েকজন মন্ত্রী ছিলেন। তো এখন দেখেন যে সেটা তো বরং তার জন্য এখন দেখা যাচ্ছে মাঠে তার জন্য অ্যাডভান্টেজ। না, কেন অ্যাডভান্টেজ? কারণ হচ্ছে সে বলছে যে আমার তো অতীত ইতিহাস তোমরা দেখো না, একবার দেখো। ওটা হলো গল্প করার জন্য, মানে কুতকুত খেলার জন্য, কিন্তু রাজনীতির ময়দানে এখানে তো ব্যাটেল, মানে যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে তার আসলে অনেক অভিজ্ঞতা লাগবে, বাস্তব অভিজ্ঞতা লাগবে, সেটা তার নেই। তো দেখুন, যেটা বললাম যে আওয়ামী লীগের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নিয়ে তারা যে বড়াই করেছিল যে 50% অফ দ্য পপুলেশন তারা টোটালি আউট, এবং তাদের যারা কর্মী সমর্থক ভোটার আছেন তাদের কারো মোরাল ক্যারেজ নেই সমাজে রুখে দাঁড়ানোর মতো। আওয়ামী লীগের কোনো একজন নেতার সামনে, পরিবারের সামনে যদি দুনিয়ার সবচেয়ে কেয়ামত হয়ে যায়, তবুও সে চোখ বুঝে এখন থাকবে যেন তার উপরে কোনো গজব নাজেল না হয়, তার উপরে যেন কোনো না হয়। তার টোটাল জনগোষ্ঠীর মধ্যে দেখুন 50% লোক যাদের অভিজ্ঞতা সম্পন্ন, ধনাঢ্য, যারা এই সমাজের যে ব্যালেন্স বলা হয়, সিভিল সোসাইটির যে ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স, এতে তারাই ব্যবসা করেছে গত 15 বছর। তাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সমাজে কোনো অন্যায় হলে আওয়ামী লীগের লোকেরা এসে নিষ্পত্তি করে দিত, এবং ওইভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে গত 15 বছর, সেটা অ্যাবসলিউটলি জিরো। আচ্ছা, এই জায়গাগুলো দখল করেছে কারা? জামাত এবং বিএনপি। আচ্ছা, জামাত এবং বিএনপি গত 15 বছরে তারা শুধুমাত্র পুলিশের বাসিতে ফু দিয়েছে, তারা দৌড়ে পালিয়েছে। তারা এই সামনে দাঁড়িয়ে আছে, এখনই সবকিছু করে ফেলবে, সেখানে ঘটিয়ে ফেলবে। অমনি যেই 3-4টে মানে গায়েবী মামলা হয়েছে, তারা পালিয়ে গেছে। র্যাব নেমেছে, তাদের আর কোনো খোঁজ খবর নেই, এবং এমন পালিয়েছে যে কেউ তাদেরকে খুঁজে পায়নি। এবং তারা পালানোর ক্ষেত্রে নিজের দেশের মধ্যে, ঘরের মধ্যে, শহরের মধ্যে এতটা পারঙ্গমতা তারা অর্জন করেছিল। কিভাবে মোবাইল নম্বর, মানে আপনি দেখবেন যে বিএনপি জামাতের বেশিরভাগ লোকেরই দেখবেন ইউকে এবং আমেরিকার মোবাইল নম্বর, এবং এখন পর্যন্ত এর কারণটা হলো যেন তাকে কেউ করতে না পারে। এবং তারা এই ঢাকা শহরের আত্মীয় স্বজন ভরে ফেলছে। একটা বাড়িতে তারা 24 ঘন্টা বেশি থাকতো না। এখন রাত 3টার সময় কি করে ঘুম থেকে উঠে পালাতে হবে, দে হ্যাভ দ্য এক্সপার্টিস। এখন এই গত 17 মাসে সেখান থেকে বের হয়ে তারা যে জায়গাগুলোতে দখল নিয়েছিল, যে জায়গাগুলোতে পারঙ্গমতা দেখানোর চেষ্টা করেছিল, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা ফেল করেছে। জামাত যে স্বপ্নের কথা বলছে, জান্নাতের টিকিটের কথা বলছে, তারপরে তারা কি বলে একটা শরিয়া আইনের কথা বলছে, খেলাফতের কথা বলছে, এই পুরো জিনিসটাই হলো একটা ওয়ান সর্ট অফ ইলিউশন। এখন পর্যন্ত পৃথিবীতে জামাতের মতো কোনো দল গত 1400 বছরে ইসলাম আবির্ভাবের পর শরিয়া ভিত্তিক কোনো রাষ্ট্র কায়েম করেছে, দেশ কায়েম করেছে, আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি কোথাও একটা সিঙ্গেল উদাহরণ দেখতে পাই না। এমনকি খুলাফায়ে রাশিদিনের জামানা, হযরত উমরের জামানা, সেটাও ছিল একেবারে অসাধারণ একটি ধর্ম নিরপেক্ষ সাম্রাজ্য। এবং যখন আপনি তো যেহেতু লেখাপড়া জানা মানুষ, বা হারুন আর রশিদকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট মডেস্ট খলিফা ইন অল টাইমস, তো তার রাজত্বের অনলি 15% ছিল মুসলিম জনগোষ্ঠী, বাকি 85% ছিল নন মুসলিম। এবং সেখানে তার সমস্ত জুরিডিকশন থেকে, জুরিসপ্রুডেন্স থেকে শুরু করে দ্য জুডিশিয়ারি, এভরিথিং তারা সবসময় রোমান ল, গ্রিক ল, আধুনিক ল এবং কিসাসের উপরে, মানে যাকে বলে ইজমা এবং কিয়াসের উপর নির্ভর করে তারা চালিয়েছে। তো সেখানে বর্তমান জামাত এই 1400 বছর পরে এসে এই এআই এর যুগে তারা দৌড়া মারবে, বোরকা না পরলে পিঠের উপর চাবুক মারবে, মানে কোনো আপনি সেক্সুয়াল যদি আপনার পারভার্সন দেখে তো সেখানে পাথর মেরে মাথা খুলি উড়িয়ে দিবে। এই জিনিসগুলো মানে এই বর্তমান সমাজে আসলে সম্ভবই না। একটা সিঙ্গেল জিনিস করার সাথে সাথে তারা যদি একটা সিঙ্গেল ঘটনা ঘটে, তারপরে সারা পশ্চিমা দুনিয়া বাংলাদেশকে একটা এমবার্গের মধ্যে ফেলে দেবে। তো আমরা যে গণমাধ্যমে শুনি যে পশ্চিমা শক্তিরও জামাতকে, এগুলো সব কি আসলে, মানে এগুলো হয় কি মূলত যে আমাদের কিছু, মানে আমাদের কি হলো, বাংলাদেশে বসে বসে আমাদের তো গল্প বানানো দরকার। উই আর ইউজুয়ালি মেকিং ম্যানি স্টোরিজ, যার যেভাবে প্রয়োজন। আর মানুষের হয় কি, এত মানুষ ফ্রাস্ট্রেশন, এই যে মানুষ নেশা করে কখন, তো নেশা করে যখন তার জীবনের মায়া থাকে না, কারোর প্রতি কমিটমেন্ট থাকে না, বাবা মার প্রতি কমিটমেন্ট থাকে না, তখন সে নেশা করে। এখন এই যে সামাজিক মাধ্যমে যাদের এডিকশন এসে গেছে,
এখানে 80 বছরের বৃদ্ধা থেকে বা বৃদ্ধ থেকে একেবারে 12-13 বছরের ছেলে মেয়ে তাদের সামাজিক মাধ্যমে একটা এডিকশন এসে গেছে। ইট মিনস তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, তাদের কোনো কাজ করার কিছু নেই, ভিত্তি নেই আসলে। কোনো ভিত্তি নেই। মানে একটা লোক হয় কি, এখন আমার কথা শুনে, গোলাম মোল্লা রনির কথা শুনতে 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 তার একটা এডিকশন এসে গেছে। এবং রাত্রে ঘুম আসলে, ঘুম মানে আমার কথা না শুনলে হয়তো দেখা গেল অনেকের ঘুম আসে না। এখন আমাকে বলে যে ভাই আপনার কথা শুনে আমি ঘুমাই। আমি বলে আল্লাহ, আমি এমন কি বলি যে আমার কথা শুনে? আমি তো খালি ডালের সাথে চাল মিশাই, চালের সাথে আলু মিশিয়ে একটা খিচুড়ি তৈরি করে পরিবেশন করে তারা সেগুলো দেখে। তা আমার ক্ষেত্রে যদি, মানে আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে একটা কন্টেন্ট তৈরি করি, তা আমার যদি এই অবস্থা হয়, সেখানে অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটার, যাদের কোনো বেজ নেই, নলেজ নেই, কোনো কিছু নেই, তাদের অবস্থা কি হয়? তো সেক্ষেত্রে রাজনীতি নিয়ে যে সকল কন্টেন্ট তৈরি হচ্ছে, আর যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, এই কখনো আওয়ামী লীগকে ঢুকিয়ে দিচ্ছে, আবার কখনো বিএনপিকে তাড়াই দিচ্ছে, তারেক রহমান সাহেবকে একবার প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে, একটু পরে জামাতের আমিরকে বানিয়ে দিচ্ছে, জামাতের আমিরকে আবার তারেক রহমান সাহেবের পোশাক আশাক পরাই দিচ্ছে, তারেক রহমান সাহেবকে জামাতের আমিরের মতো দাড়ি মোছ রেখে দিচ্ছে। মানে এটা বিশ্রী অবস্থা। মানুষজন সারাদিন পরে ওইটা দেখার পর, আরে বাবা, আমির সাহেবকে তো যদি জিন্স পরে, প্যান্ট পরে হলিউডের নায়কের মতো দাঁড়ায়, ভালোই তো লাগে, ফর্সা চেহারা লাগে। এই যে অনেক সিরিয়াস টাইপের মানুষ, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর টাইপের মানুষ, এই ধরনের এআই এর যে ছবিটিকে তারা ভারী মজা পায়। আবার ওখানে অনেক ড্যান্স ভিডিও বানিয়ে ফেলেছে। ছোট ছোট সেগুলো তো আছেই না। তবে আপনি যেটা বলছিলেন, তাহলে জামাতের জায়গাটা হচ্ছে, এটা আপনি পরিষ্কার করলেন। আচ্ছা, আমি সেখানে আসতেছি। এখন বিএনপির যে অবস্থা হয়ে গেল, এই তো জামাতের অবস্থায় গেল। তো বিএনপি এবং জামাত দুটোই গত 15টা বছরে শুধু পালিয়ে থেকেছে। এখন জামাতের ব্যাপারে বললাম, তারা এই সময়টিতে এসে একটা ইলুয়েশন, একটা হ্যালোসিনেশন। আপনি তো জানেন, হ্যালোসিনেশন যখন একটা মানুষের আসে, এটা একটা রোগ। সে আপনকে পর ভাবে, পরকে আপন ভাবে, এই রোগটা, এবং খুবই মারাত্মক একটা জটিল রোগ। এখন এই ক্ষমতার মধ্যে, মানে কাছাকাছি এসে তাদের মনে হচ্ছে যে যেহেতু বিএনপি নেই, আওয়ামী লীগ নেই, তো কাজেই জনপ্রিয়তার দিক থেকে বিএনপি মনে করছে যে আমার 35% ব্রুট মেজরিটি আছে, জনপ্রিয়তা আছে, তো ক্ষমতার ভাগীদার তো আমি। তো এই ক্ষমতার কাছাকাছি যারা আসার চেষ্টা করছে, তাদের সবাইকে তার মনে হচ্ছে শ্রেণী শত্রু। এই শ্রেণী শত্রুদেরকে এই পৃথিবীতে ওদের বেঁচে থাকার অধিকার নেই, এই ধরনের জিঘাংসা হয়। এবং দেখবেন যে অনেকে কিন্তু মেজাজ হারিয়ে ফেলছে, ধৈর্য হারিয়ে ফেলছে। এবং কোনো কারণে বিএনপি যদি জিতে, দেখবেন যে কি পরিমাণ যে ডলারটা দেবে, এখানে তারেক রহমান সাহেব শত চেষ্টা করলেও এই আইন শৃঙ্খলা সেরা ঠিক রাখতে পারবে না। নেতাকর্মীদের মনে ধরেন আব্বাস সাহেবের যে ভাষায় এখন এনসিপির নেতারা যেভাবে গালাগাল করছে, যেভাবে জামাতের লোকরা প্রমোট করছে, আব্বাস সাহেব যদি একটা বড় মন্ত্রী হন, তাহলে তার নেতাকর্মীদের আব্বাস সাহেব ফিরিয়ে রাখতে পারবেন না। সে বলবো যে আগের বার ডিম ভেঙে তোমার মাথা ভাঙি নাই, তুমি মাথায় ব্যান্ডেজ পরে ঘুরছো, আসো এবার রিয়েলি এমন ডিম মারবো যে একেবারে। সেটাও তো কাম্য না, মানে সেটাও তো কাম্য না। টলারেন্স তো লাগবে। যখন একটা সংঘাত অনিবার্য হয়ে যায়, আপনি যখন নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড একত্র করে দেবেন, বলে দেবেন ওম শান্তি, আপনার কখনো সেই ওম শান্তি হবে না। বুঝতে পারছেন? তো এখানেও একই অবস্থা হয়ে গেছে। মানে টোটাল সমাজের মধ্যে এতগুলো বিষয় হয়ে গেছে। রনি ভাই, একটু আপনাকে থামে। আপনার এতক্ষণ কথা শুনে মনে হলো যে, আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে খুব মানে এই মানে নির্বাচনী পরিবেশটা খুব স্বস্তিদায়ক আসলে হওয়ার কোনো খুব বেশি সম্ভাবনা আপনি দেখছেন। আমরা এখানে যে পরিবেশ দেখছি, যা দেখার ছিল তা দেখছি না, যা হওয়ার ছিল তা হচ্ছে না, আর আমরা যা দেখছি তা ঘটছে না। পর্দার আড়ালে আরো অনেক কিছু ঘটছে। একটু কি কোনো মানে হিন্টস দেওয়া যাবে যে, মানে আপনি যদি ধরুন সম্ভাবনার জায়গা থেকে বলি, ধরুন তারেক রহমান সাহেবের যদি আপনি জনসমাবেশ দেখেন, বিএনপির নেতাকর্মীরা তারা মনে করছে যে বিএনপি ছাড়া বাংলাদেশে অন্য কোনো দল একটা সিটও জিতবে না, এত জনগণ, এত লোক। আর ওই দৃশ্য দেখে জামাতের যারা লোকজন, তারা ভয়ই পাচ্ছে না। তারা বলছে যে আমরা উই হ্যাভ মেড সাম এ গুড ডিসিশন, গুড প্ল্যান এবং ম্যাটিকুলাস ডিজাইন। তো আমাদের এই কৌশলের কাছে তোমরা পারবা না। আমরা তো শিখেছি বদরের যুদ্ধে কিভাবে মুসলমানরা জিতেছে। যেখানে আবু জেহেল পারেনি, আবু সুফিয়ান পারেনি, আবু লাহাব পারেনি, সেখানে এই যুগে এসে তুমি আমাদের সাথে পারবে, এটা হবে? তারা তাদের জায়গাতে একদম স্ট্রং হয়ে আছে। তাহলে কি দেখুন চিন্তার যে অবস্থা, অর্থাৎ আমরা দেখছি যে সমস্ত মানুষ তারেক রহমান সাহেবের জায়গাতে, মানে যাকে বলা হয় ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু তার যারা অপোনেন্ট, এই বাস্তবতাকে তারা স্বীকার করছে না। অন্যদিকে আবার দেখেন বিএনপির মধ্যে সমস্যা রিভার্স। বিএনপির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ আসছে, ভোট হলে তারাই মেজরিটি পাবে, কিন্তু তাদের মনে একটা আতঙ্ক। এইটা কেন? ওই তো এখানেই তো ভাবল, এই যে এখানে তো ইলুশন অ্যান্ড হ্যালুসিনেশন যে কথাটা,
অর্থাৎ মানুষ যখন কল্পনা করে আর মানুষ যখন শত্রুকে বন্ধু ভাবে, বন্ধুকে মিত্র ভাবে, এবং আলটিমেটলি বিএনপির মধ্যে কিন্তু এই শত্রুকে মিত্র ভাবা, সে তার অনেক আপনজনকে, এই যে গত কয়েক মাস আপনজন যারা তার বিপদের সময় তাকে 2009 থেকে এই পর্যন্ত প্রোটেকশন দিয়ে আসছে বিএনপিকে, তাদের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। আর এমন সব লোককে তারা এনেছে যাদের সঙ্গে বিএনপির কোনো যোগাযোগই নেই, তারা কখনো বিএনপি করেনি, দেয়ার ইজ নো কন্ট্রিবিউশন, তাদেরকে নিয়ে আসছে। আনার পরে এখন বিএনপির মধ্যে আতঙ্ক, তারা নিজে নিজে বলছে স্লোগান যদি দেয় কাছাকাছি মনে হয় যেটা জামাতের লোক। এই যে আপন লোক যারা স্লোগান দিচ্ছে তাদেরকে বলছে, দেখেন স্বয়ং তারেক রহমান বলছে তোমরা যদি আবার স্লোগান দাও তাহলে আমি মনে করবো তোমরা জামাতের লোক। এখন মাঠে ময়দানে কর্মীদের যে আবেগ, তাকে কেন্দ্র করে, তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে কর্মীদের যে আবেগ, এটা আসলে বক্তৃতা দেওয়ার চাইতে, শোনার চাইতে, তারেক রহমান সাহেবের বক্তৃতা শোনার চাইতে তাদের কাছে মনে হচ্ছে নেতাকে খুশি করার জন্য আমি যে দুটো স্লোগান দিচ্ছি এটা ভালো। তো ওই জায়গাটাতে সে কমপ্লাই করতে পারছে না। সে সন্দেহ করছে যে আমার এই যে খেটে খাওয়া এবং সাধারণ মানে সেই পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকাতে তারেক রহমান সাহেবের কাছে আসছে, অথবা দেখা গেল ঢাকা শহর থেকে তারেক রহমান সাহেবের একটা অনুষ্ঠান শোনার জন্য সিরাজগঞ্জ চলে গেছে, তো ওখানে মঞ্চের সামনে দাঁড়িয়ে 50টা ছেলে স্লোগান দিয়েছে, তারেক রহমান সাহেব মনে করছেন বা তাদেরকে ট্রিট করছেন যে দে মাইট বি গুপ্ত সংগঠন। তাহলে এখানে হ্যালুসিনেশনটা কোন পর্যায়ে চলে আসছে? মিসট্রাস্টের একটা জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, মিসট্রাস্টের জায়গা তৈরি হচ্ছে। এটা তো তরুণ ভোটাররা বা প্রথম ভোটাররা এবার নির্বাচনে তাদের ইম্প্যাক্টটা কিরকম হবে? মানে এটা বলা যাচ্ছে না। মানে তরুণদের নিয়ে আশাবাদী হওয়ারও যথেষ্ট সুযোগ আছে, সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। আওয়ামী লীগ জমানাতে আপনি দেখুন পুরো 15টি বছর এই জেএনজি তারা বলতে গেলে ইনঅ্যাক্টিভ ঘুমিয়েছিল। আমরা তাদেরকে মনে করতাম যে এরা শুধুমাত্র মোবাইল টিপে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আর অবসর সময় যাদের বাবা মার টাকা আছে তারা শুধু ফাস্ট ফুড খায়। তো সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যখন এই আন্দোলনে তারা ফেল করলেন 16-17 জুলাইয়ের পরে ফেল করলেন, তখন মানে তারা যখন আসলে মানে কি বলবো কনফিসকি মানে কি বলে এটাকে, যে মানে আবদ্ধ করে ফেলা হলো আর কি, ক্যাম্পাস যখন ভ্যাকেন্ট করা হলো, হোয়াট এভার মেবি, তারা জিনিসটা হলো যে তাদের সেই স্পিরিটটা ছিল না। মানে কার্যত হয় তাদেরকে পুলিশে নিয়ে গেল, তাদেরকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হলো, তাদের আত্মীয় স্বজন আপনজন তারাও বললো যে আসলে সরকারের সাথে একটা নেগোসিয়েশন করে ফেলাটাই বেটার। এই ছিল অবস্থা ঠিক ওই সময়টাতে। প্রাইভেট ইউনিভার্সিটি যারা ধনীর দুলালরা তারা জীবনের ঝুঁকি নিয়ে বের হয়ে গেল, এটা আউট অফ ইমাজিনেশন। ইভেন এখন যারা নেতৃত্বে আছে তারাও কিন্তু কল্পনা করেনি। আবার দেখুন মানে ঘটনা ঘটে যাওয়ার পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নিম্নবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার থেকে যারা আসছেন, নেতৃত্বের পর্যায়ে আসছেন, তারা কিন্তু এটাকে আপহোল্ড করেছে বা এখন পর্যন্ত তারাই মাঠে আছে। আর ওই যে অভিজাত এবং ধনী শ্রেণীর যে বিরাট জনগোষ্ঠীর যে ছেলেরা মেয়েরা তারা নেমেছিল, তারা কিন্তু আবার সেই পড়া টেবিলে ফিরে গেছে, তাদের সেই আগের কাজে চলে গেছে। তো ভোটের এই সময়টিতে যদি আপনি ধরেন ধনিক শ্রেণীর যারা লোকজন আছে তারা ভোট কেন্দ্রে আসবে, একজন নেতাকে ভোট দেবেন, তারপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন এবং কোনো একটা প্রার্থীকে সমর্থন দেবেন, এটা আমার কাছে এখন পর্যন্ত 1% কোনো পসিবিলিটিস মনে হচ্ছে না। আমাদের দেশের মানে ইউরোপ আমেরিকার মতোই ওটা অনেকটা হয়ে গেছে, যাদের টাকা আছে পয়সা আছে তারা এই সকল ঝামেলায় জড়াতে চায় না। ঘরে একটা দিন বন্ধের টেলিভিশনে সে দেখলো যে দেখি কে মারামারি করে বা কে ভোট দিতে গেল, কত কি হলো, কিন্তু নিজে যে কষ্ট করে ভোট দিতে আসবে সেটা বেশিরভাগ লোকই অন্তত শহরগুলোতে যাবেন। আপনি চিন্তা করেন একজন লোকের বাসা ধানমন্ডিতে, তো ধানমন্ডিতে সে বাসার পরে এখন সে বাসা চেঞ্জ করে চলে গেছে উত্তরাতে, তার ভোটার তো চেঞ্জ হয়নি, সেখানে এসে ভোটটা দেবে কি না, সম্ভবই না। বিকজ আপনার সেদিন তার পার্সোনাল, সে তো পাবলিক ট্রান্সপোর্টে চলে না, সে মার্সিডিজ চলে, বিএমডব্লিউ চলে, নিজের বাড়ি ধানমন্ডিতে ফ্ল্যাট। সেই সংখ্যাটা তো আবার খুব বেশি না, অনেক ঢাকা শহরে অনেক সংখ্যা, এবং তারা ডমিনেট করে। যেমন একদিন দেখা গেল যে একজন লোক যে ভোট দিচ্ছেন, তো সে যদি বাড়িওয়ালা ভোট দিতে যান তো ওই বাড়ির সমস্ত ভাড়াটিয়া থেকে শুরু করে সবাই উদ্বুদ্ধ হবেন। বাড়িওয়ালা যদি ভাড়া দিতে না যায়, পিয়ন ড্রাইভার দারোয়ান সহ দেখা গেল একটা সিঙ্গেল বাড়িতে 100 ভোটার অফ হয়ে যাচ্ছে। তো এই যে জায়গাতে মানে এখনো পর্যন্ত এই জায়গাতে মোটিভেশনাল কিছু দেখছি না। যেটা হলো যে যারা এই বিপ্লবটার জন্য জীবন দিয়েছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ছেলে মেয়ে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, এরকম কাউকে এই ভোটের ব্যাপারে কোনো পক্ষভুক্ত হওয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত রাজপথে দেখি। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা তাদেরকে সমর্থন দিয়ে তাদের যারা অভিভাবক নেমেছিলেন তাদেরও কিন্তু ভোটের ময়দানে আমি দেখছি না। এখন ভোটের ময়দানে পরিচিত যে কয়জন মুখ ছিলেন এদের 90% এখন চলে গেছে। এখন দেখেন হাসনাত, সার্জিস,
নাহিদ, তারপরে এই কয়েকজন, ওই মাসুদ, যেটাকে মংলা মাসুদ বলা হয়, সে মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি তো ইলেকশন মানে ওই আন্দোলনের সময় এতটা ফ্রন্ট লাইনে ছিল না। আমি মাহফুজ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এদেরকে আমি আন্দোলনের সময়টাতে দেখিনি, কিন্তু এদেরকে আমি দেখেছি। আর তাসনিম যারা তো দেশেই ছিল না, কোনো নাই। তাহলে এখন দেখেন এত বড় একটা বিপ্লবের, যাদেরকে আপনি মাস্টার মাইন্ড বলছেন, যাদেরকে বিপ্লবী সৈনিক বলছেন, আপনি গুনে গুনে 100 লোক বের করতে পারছেন না। আবার যাদেরকে দিয়ে আপনি সমন্বয় কমিটি করেছিলেন এবং গত 17 মাস ধরে ডিসি অফিস, টিএনও অফিস যাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন, এখন যে ভোটের তফসিল ঘোষণার পরে একটা ছেলেকে মাঠে দেখতে পাবেন না। তারা এখন ওই এলাকায় আছে কিনা আই ডোন্ট নো, বা তারা কাকে সমর্থন দিচ্ছেন, তাদের কতটা ইনফ্লুয়েন্স আছে, কোনো খবর আমি এখন পর্যন্ত মেইন স্ট্রিমে দেখি নাই। যে ধরুন ফরিদপুরের বা পটুয়াখালীর বা বরিশালের আমি যে এলাকাগুলো চিনি, সেই এলাকার এই সমন্বয় কমিটির প্রধান এইবার বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন এবং সেখানে ব্যাপক হয়েছে, বা এবার জামাতের প্রার্থীকে সমর্থন দিয়েছেন, এরকম কোনো সমন্বয়কদের নামই আসছে না। তো ফলে বিপ্লবের যারা অংশীজন আছেন তারা এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এখন পর্যন্ত করেন নাই, আগামী 10 দিনে এটা করতে পারবেন, সম্ভাবনা শূন্য। মানে তরুণ ভোটারদেরকে যতখানি ক্রিটিক্যাল ভাবা হচ্ছে আপনার দৃষ্টিতে, এটা আরো ক্রিটিক্যাল, আরো ক্রিটিক্যাল। মানে ওরা মানে কি পরিমাণ টার্ন আউট হবে আপনার এই নতুন ভোটারদের, কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না। আর ওনাদের এমন যদি হয় সেই আগের আন্দোলনের মতো এখন নির্বাচনের একদিন আগে আবার সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব ছেলে মেয়েরা যদি আবার কোনো একটা প্রার্থীর পক্ষে, কোনো একটা দলের পক্ষে যদি রাস্তায় নেমে যায়, আমি অবাক হব না। পালনে ছাড়েন তারা এইভাবে বলছে, কারণ আমি আমার এই জেনারেশন, আমার ছেলেকে দেখছি, আমার মেয়েকে দেখছি, মানে ওদের চিন্তা চেতনা না আমার সঙ্গে মিলে না। অল অন সাডেন তারা আধা ঘন্টার মধ্যে রিয়াক্ট করে বসে। এই রাতে খাবার খেলো, রাতে খাবারকে হঠাৎ করে তাদের বার্গার খেতে ইচ্ছা করলো, হ্যাঁ, আবার দেখা গেলো সকাল থেকে তারা আবার 3 দিন না খেয়ে গেছে, হ্যাঁ, ডায়েট নাই হয়ে গেল। তো এই যে জিনিসগুলো আছে, ফলে এদের ভোটের মাঠে এরা যে 4.5 কোটি ভোটার, এটা আমরা প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য বলতে পারি আমার সঙ্গে তারুণ্য আছে, আমার সঙ্গে এটা আছে, এটা আছে, কিন্তু বাস্তবে এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। আরেকটা বিষয়, এবার আরেকটা ভোটার আছে যে গ্রুপটাকে বলা হচ্ছে গ্রে ভোটার, যারা আসলে পার্টি এফিলিয়েশন নাই, সেই ভোটারদের আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো বিবেচনা করতে পারে? মানে এটা এই মুহূর্তে বিবেচনা করার মতো তো তাদের কাছে কিছুই নেই, দেয়ার ইজ নাথিং গুড। যদি বিএনপির ব্যাপারে যে ন্যারেটিভগুলো জামাত আলটিমেটলি তৈরি করে ফেলেছে, যে এই যত মামলা মোকদ্দমা আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছে, আমরা কিছু দেইনি বাপু, সব দিয়েছে বিএনপির যারা লোকজন আছে, এবং এই মামলা দিয়ে যত টাকা পয়সা তোমরা কালেকশন করেছো, মানে তোমাদের কাছে যা কালেকশন করা হয়েছে, এটার অংশ বিভিন্ন জায়গায় জায়গা মতো ভাগ হয়ে গেছে। আমি আপনার টেলিভিশন আর বললাম না যে অবস্থা। তো সেটা তো উল্টা দিকে হবে, আবার জামাতের ব্যাপারেও তো একটা ন্যারেটিভ আছে। আমি বলছি তো এই কথা বলে বিএনপি সম্পর্কে সাধারণ মানুষের মন বিষিয়ে তুলেছে জামাত, এবং তাদের তো জানেন যে অনলাইন তারা ভেরি ভেরি স্ট্রং, তাদের যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। হ্যাঁ, অন্যদিকে যেটা আছে, জামাতের যারা লোকজন আছে তাদের বিরুদ্ধে সেই মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভগুলো, যেগুলো একসময় আওয়ামী লীগ ব্র্যান্ডিং করতো, আওয়ামী লীগ ব্র্যান্ডিং করার মানে আওয়ামী লীগ এটাকে মুক্তিযুদ্ধকে এত বেশি এটাকে সেল করেছে যে তাদের মুখে ব্র্যান্ডিংটা ভালো লাগতো না। কিন্তু যখন বিএনপির মুখে জামাতের গালি, এটা কিন্তু শুনতে খুব মজা লাগছে। বিকজ আমাদের সমাজে হয় কি, দুই ভাই যখন মারামারি করে বা বাপ ছেলে মারামারি করে, তখন আশেপাশের লোক তালি দেয় এবং ভীষণ রকম মজা করে যে আরেকটু লাগুক। এখন স্বাধীনতার পর থেকে আজ অবধি, বা 75-এর পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানা থেকে আজ অবধি, মানে সবাই মনে করতো যে বিএনপি এবং জামাত হলো হরিহর আত্মা, জড়োয়া ভাই, একই মায়ের পেটে যমজ সন্তান। তো কাজেই পৃথিবী আলাদা হয়ে যেতে পারে, পদ্মা নদীর 2 তীর একত্র হয়ে যেতে পারে, কিন্তু জামাত আলাদা হবে না। এখন সেই বিএনপি জামাতকে গালি দিচ্ছে, জামাত বিএনপিকে গালি দিচ্ছে, পাবলিক এটা খুব এনজয় করছে। আর এনজয় করতে গিয়ে কি হচ্ছে, জামাতের মুখ থেকে যে কথাগুলো বিএনপির জন্য খুব ব্যাড মানে রেপুটেশন, ওইটা তারা মনে রাখছে। মানুষ কিন্তু ভালো কথা মনে রাখে না, খারাপ কথা মনে রাখে। আবার বিএনপি সম্পর্কে জামাত যে কথাগুলো বলছে, সেইগুলো কিন্তু আবার তারা কগনিজেন্সে এনে, যারা যে আপনি বললেন যে গ্রে ভোটার, তারা বলছে আর এত খারাপ, বিএনপি এত খারাপ, জামাত সাক্ষী দিচ্ছে, ওরা তো ঘরের সব খবর রাখে, এসে তো শেখ হাসিনাই ভালো ছিল, এসে তো আওয়ামী লীগ ভালো ছিল, এসে এরশাদই ভালো ছিল, এটা কি ধরনের কথা? তারপরে শেষে এসে তো বেগম জিয়া ভালো ছিলেন, এসে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভালো ছিলেন, তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি কি করছে গত 17 মাসে? এটা একটা কাজ হলো? এইভাবে যে যার জায়গা থেকে গাল ঝুলাচ্ছে, মুখ ঝুলাচ্ছে, পুরোটাই হচ্ছে বয়ান তৈরির একটা মহড়া চলছে। এখন এই বয়ানগুলো নিয়ে এই পর্যায়ে আছে। এখন মাঠে গিয়ে ট্রেডিশনাল পদ্ধতিতে, অতীতে যেভাবে হয়েছে, বিএনপির লোক বিএনপির পক্ষে চলে গেছে, জামাতের লোক জামাতের পক্ষে, আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের পক্ষে চলে গেছে, ওই জিনিসটা এবার কিন্তু হচ্ছে না। একেবারে অ্যাক্টিভ যারা নেতাকর্মী, কেবলমাত্র তারাই মাঠে প্রার্থীর সঙ্গে আছে,
কিন্তু সাধারণ যারা ভোটার আছে, এমনকি সাধারণ যারা সমর্থক আছে, তারাও এখানে অ্যাক্ট বা রিয়্যাক্ট করছে না। এবং আপনি মনে করছেন যে আসলে এই প্রেডিকশনটা দেওয়ার জন্য আসলে আরো সময় লাগবে আরো? হ্যাঁ, মানে এখানে কেউ প্রেডিকশন দিতে পারবে না। এইবার একটা অদ্ভুত ঘটনা, অর্থাৎ যেভাবে 14 সন থেকে আমাদেরকে পুরো বেকুব বানিয়ে তিনটা নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় থেকেছেন, যেভাবে আমাদেরকে বেকুব বানিয়ে একেবারে তিনি দেশ থেকে চলে গেছেন এবং তার সরকারের পতন হয়েছে, ঠিক গত 17 মাসে যা কিছু ঘটেছে, উই সারপ্রাইজ। জি, আরো 11 দিন আমরা নিশ্চয়ই আরো অনেক নতুন নতুন খবর